সন্ধ্যার পর নির্জন রাস্তা দিয়ে ছুটছে একটা অ্যাম্বুলেন্স। কিছু দূর যাওয়ার পর রাস্তায় একটা গাছ পড়ে থাকায় ব্রেক চাপলো গাড়ি। সামনে কিছু মানুষ গাছটা কাটছে রাস্তা থেকে সরানোর জন্য। ড্রাইভার মাথা বের করে সামনে তাকালো। ঝড় নেই, তুফান নেই, গাছ পড়লো কোথা থেকে? অ্যাম্বুলেন্স থেকে একজন বেরিয়ে এসে লোকগুলোর কাছে গিয়ে বলে, ভাই কতক্ষণ লাগবে আর? ওদের মাঝে একজন গাছ কাটতে কাটতে বলে, ভাই আর 10-15 মিনিটের মতো লাগবে, একটু অপেক্ষা করুন। তখন অ্যাম্বুলেন্সের ড্রাইভার মাথা বের করে বলে, ভাই গাড়িতে রুগী আছে, ইমার্জেন্সি হাসপাতালে নিয়ে যেতে হবে, একটু তাড়াতাড়ি করুন। পিছন থেকে আর একটা গাড়ি এসে হর্ন বাজিয়ে যাচ্ছে। অ্যাম্বুলেন্সের ড্রাইভার গাড়ি থেকে নেমে বলে, অন্ধ নাকি আপনি? দেখছেন সামনে একটু প্রবলেম হয়েছে, আর এটাও জানেন গাড়িতে রুগী আছে, তাহলে আহাম্মকের মতো হর্ন দিয়ে যাচ্ছেন কেন বারবার? রুশান গাড়ি থেকে নেমে বলে, সরি ভাই, আমি জানতাম না বিষয়টা, আই অ্যাম রিয়েলি সরি। লোকটা একটা সিগারেট ধরিয়ে আর কিছু না বলে আবার গাড়িতে গিয়ে বসে। রুশান এবার এগিয়ে এসে গাড়ির জানালায় ভর দিয়ে বলে, ভাইয়া সিগারেটটা ধরালেন, তাও আবার গাড়িতে উঠলেন? পিছনে যে রোগী আছে সেই খবর কি ভুলে গেছেন? ধোঁয়ার গন্ধে রোগীর সমস্যাও তো হতে পারে, তাই না? বলে একটা হাসি দেন রুশান। লোকটা তর্ক করলো না, চুপচাপ গাড়ি থেকে নামলো। একটু দূরে গিয়ে সিগারেট শেষ করে এই উদ্দেশ্যে রুশান এক হাতে লোকটাকে থামিয়ে বলে, দাঁড়ান, কথা শেষ হয়নি, গাড়ি চেক করবো আমরা। লোকটার চোখে মুখে এবার ভয়ের ছাপ ফুটে উঠল। এবার গাছ কাটার লোকগুলো একটা একটা পিস্তল বের করে ঘিরে ধরলো অ্যাম্বুলেন্সের ড্রাইভার সহ বাকি দুজনকে। ভেতর থেকে আরেকজনকে বের করলো। মোট 4জন মানুষ তারা। দুজন অ্যাম্বুলেন্স চেক করে ভিতরে দেখে 7টা ছেলে অজ্ঞান হয়ে পড়ে আছে ভেতরে। সবাইকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে রাখা হয়েছে। সবগুলো স্টুডেন্ট, বয়স 12 থেকে 18-র মাঝে হবে। এদেরকে ঢাকার বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল, হয়তো আজকের রাত পার হলে ছেলেগুলোর আর কোনো হদিসে পাওয়া যেত না। যে 4জনকে আটক করেছে তাদের মাঝে একজন সুযোগ পেয়ে দৌড়ে অনেক পথ পার হয়ে গেল, কিন্তু বেশি দূর যেতে পারল না। রোশান লোকটার মাথার পিছনে একটা শুট করে ছিটকে রাস্তার পাশে জমিনে গিয়ে পড়ল। লোকটা বাকি 3জনকে গাড়িতে উঠিয়ে নিল। তাদের দেহগুলো সরিয়ে নিয়ে সব কিছু স্বাভাবিক করে চলে গেল তারা। কয়েকজন অ্যাম্বুলেন্সটা নিয়ে ছুটলো আর রুশান কয়েকজন বাকি 3জনকে নিয়ে ছুটলো। রাত তখন 12টা। অন্ধকার একটা ঘরে একটা লাইটের নিচে লোকগুলোকে বেঁধে সামনে বসে আছে রুশান। রোশানের পাশের লোকটা ঢক ঢক করে ঠান্ডা পানি গিলছে। সারা শরীরে ঘাম তার। এই 3জনের উপর অলরেডি 2টা লাঠি ভেঙেছে সে, তবু লোকগুলার কিছু হয়েছে বলে মনে হচ্ছে না। রুশান অনেকক্ষণ যাবৎ প্রশ্ন করেও কোনো টু শব্দ বের করতে পারেনি। শেষে রুশান একটু বাঁকা হেসে বলে, জীবনের মায়া নাই তোদের? লোকগুলো এখনও নিশ্চুপ। এর মাঝে অন্য একটা লোক রুশানের দিকে এগিয়ে এসে মোবাইলে গিয়ে দিয়ে বলে, স্যার আপনার ফোন। রুশান ফোন নিয়ে কিছুটা দূরে চলে যায়। ওপাশ থেকে কেউ বলে, স্যার ছেলেগুলোর জ্ঞান ফিরেছে, তবে এখনও কিছু বলতে পারছে না ঠিকভাবে। রুশান ঠান্ডা মাথায় বলে, ওদেরকে এখন কোনো প্রেশার দেবে না, আগে ভালোভাবে সুস্থ হোক, তারপর কথা বলার চেষ্টা করবে। এটা জানতে হবে যে ওদেরকে কি কিডন্যাপ করা হয়েছে নাকি কোনো ফাঁদে ফেলে এমনটা করেছে। ফাঁদে ফেলে এমনটা করে থাকলে কারা ওদের সাথে মিলেমিশে ফাঁদে ফেলেছিল তাদের সম্পর্কে জানা যাবে। মনে রেখো, প্রত্যেকটা তথ্যই গুরুত্বপূর্ণ। এখানে যেই 3জনের কাছ থেকে কথা বের করার চেষ্টা করছি, মনে হয় না ওদের থেকে কিছু জানতে পারবো, কারণ এর আগেও যতজনকে ধরেছিলাম কেউই মুখ খোলেনি। সো তুমি ওদিক থেকে কিছু তথ্য কালেক্ট করার চেষ্টা করো। ওকে স্যার। পরদিন কলেজ থেকে ফিরছে রাজ, নিবিড়, নিলয় ও তুষার। এর মাঝে তুষার বলে, চল আজ বাইরে কোথাও যাই। সাথে নিলয়ও তাল মিলায়, পেটে হাত বুলাতে বুলাতে বলে, হ্যাঁ দোস্ত, তাই করি, চল, ক্ষুধাও লাগছে খুব। নিবিড় ফোন টিপতে টিপতে বলে, বুদ্ধিটা যেহেতু তুষারের, তাই তুষারই আজকে খাওয়াবে সবাইকে। তুষার দাঁড়িয়ে বলে, ভাই বিশ্বাস কর, পকেট একেবারে খালি। নিলয় বলে, নিবিড়ের তো ব্যবসা ভালোই চলে, ওর বাবুরাই ওকে চালায়, তাই আজ নিবিড়ই খাওয়াবে। নিবিড় কিছুটা দূরে তাকিয়ে তারপর বলে, ওকে ফাইন, আজকে আমি খাওয়াবো, তবে কোথা থেকে খাওয়াবো বা কিভাবে খাওয়াবো তা নিয়ে কোনো প্রশ্ন করতে পারবি না কেউ। তোদেরকে খাওয়ালেই হলো। নিলয় বলে, আমাদের এত কিছু জানার দরকারও নাই, আমরা খেতে পারলেই হলো। নিবিড় আবার বলে, আচ্ছা ওখানে গিয়ে কিন্তু কেউ কোনো কথা বলতে পারবি না যে খাবো না, এখান থেকে চল, একদম চুপ থাকবি সবাই। তুষার হেসে বলে, ভাই আমরা কখনোই খাওয়াকে না বলিনি, তাহলে আয় আমার সাথে। কিছুটা সামনে এগিয়ে গিয়ে একটা বিয়ে বাড়িতে ঢুকে গেল নিবিড়।
বাকিরা অবাক হয়ে দাঁড়িয়ে রইলেও নিবিড়ের ইশারায় নিরুপায় হয়ে ঢুকে গেল তারাও, কারণ আশেপাশের লোকগুলো তাকিয়েছিল তাদের দিকে। নিবিড়ের পিছন পিছন বাড়িতে ঢুকে গেল তারাও। দেখে বর স্টেজে বসে আছে আর বউ মনে হয় এখনও ঘরে। নিবিড় পকেটে হাত ঢুকিয়ে বরের পাশে গিয়ে বসে বলে, কেমন আছেন দুলা ভাই? আমরা চারজনই কিন্তু সম্পর্কে আপনার শালা হই। আপু মানে যিনি কনে তার কাজিন হই আমরা। বড় একটু চালাক ছিল, আস্তে করে বলে, কিন্তু আমার বউয়ের তো কোনো কাজিনই নেই আমি যতদূর জানি। নিবিড় একটু হেসে বলে, আরে আপন না, দূর সম্পর্কের কাজিন হই। আচ্ছা থাকেন, হ্যাঁ পরে কথা হবে, বলেই সেখান থেকে উঠে গেল নিবিড়। নিলয় ভয়ে কাঁপতে কাঁপতে বলে, ভাই তুই কি আজ আমাদের সবাইকে মার খাওয়াবি? নিবিড় হাত দিয়ে থামিয়ে বলে, চুপ থাক, আর কি কি করি দেখতে থাক শুধু। নিলয় আবার বলে, ভাই আমার ভয় হচ্ছে খুব, আমরা তো বউকে তাও জানি না, তার চেয়ে ভালো চল সময় থাকতে কেটে পড়ি। আরে আমরা ঢুকে পড়েছি, ভয় পাস না, আমার ওপর ভরসা রাখ, বলেই ঘরের ভিতরে চলে গেল নিবিড়। ওখানে একটা মেয়ে তাকে থামিয়ে বলে, আপনাকে তো চিনলাম না, আপনি কোন পক্ষের? নিবিড় ভাবল এটা হয়তো এই বাড়িরই মেয়ে, তাই বুক ফুলিয়ে বলল, আমি বরপক্ষের, কনে দেখতে যাচ্ছি। মেয়েটা বলে, আমি বরের বোন হই, কিন্তু আপনাকে তো চিনলাম না। নিবিড় এবার আমতা আমতা করে বলে, বরের সব বন্ধুদেরকে আপনি চিনেন নাকি আজব? বলেই তাকে সরিয়ে হাঁটতে লাগলো। সবাই বরের বন্ধুরা কনে দেখতে এসেছে বলে পথ ফাঁকা করে দিল। নিবিড় কনের পাশে গিয়ে বলে, কেমন আছেন ভাবি? আমি কিন্তু সম্পর্কে আপনার দেবর হই। বউ লজ্জায় না বলে চুপ করে আছে। নিবিড় হেসে বলে, বাহ, ভাবি তো দেখি খুবই লজ্জাবতী। বরপক্ষের সাথে দেখা হলে বলে আমরা কনেপক্ষের, আর কনেপক্ষের সাথে গিয়ে বলে আমরা বরপক্ষের। এইভাবে সবার সাথে পরিচিত হয়ে খাবার টেবিলে বসলো নিবিড়। পাশে পাশে বাকি তিনজনও বসলো। পেট পুরো খাওয়া শুরু করলো সবাই। খাওয়া শেষে উঠে দাঁড়ালো নিবিড়। যাওয়ার সময় কনপক্ষের একজনের সাথে দেখা হলে নিবিড় বলে, আমরা একটু বাইরে থেকে হেঁটে আসি, বলেই চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে গেল তারা। বের হতে নিলয় বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। তারপর বলে, ভাই আর একটু হলে আমার জানটা বেরিয়ে যেত, ধরা খেলে আজ একটা মারও মাটিতে পড়তো না। নিবিড় হেসে বলে, বললাম না আমার উপর ভরসা রাখলে কিছু হবে না। তখন তুষার বলে, ভাই নীল জামা পরা মেয়েটা দেখেছিস? মারাত্মক সুন্দরী, আমি তো যাওয়ার পর চোখই সরাতে পারিনি। ইস, তার সাথে যদি একবার কথা বলতে পারতাম। তখনই নিবিড় হেসে বলল, হাসতে হাসতে নিজের ফোনটা বের করে তাদেরকে দেখিয়ে বলে, তোর দেখা সেই সুন্দরী থেকে অলরেডি আমি নাম্বারও নিয়ে ফেলেছি। নিলয় মাথায় হাত দিয়ে বলে, ভাই কেমনে পারিস তুই? নিবিড় হেসে হেসে হাঁটা ধরলো। নিলয় পিছন পিছন হেঁটে বলে, ভাই বল না কিভাবে নাম্বার নিলি? মেয়েটাকে সত্যি আমার খুব ভালো লেগেছিল। নাম্বার নেওয়াটা মুহূর্ত। এমনিতেই নিবিড়কে দেখলে অনেক মেয়েই ফিদা হয়ে থাকে তার। ওদের ফ্রেন্ড মহলে সবচেয়ে ড্যাশিং ও স্মার্ট ছেলে হলো নিবিড়, যেটা তার মেয়ে পটানোর অনেকটাই ইজি করে দেয়। ওখানে যখন তুষার, নিলয় এরা বরের সাথে ছবি তুলছিল, নিবিড় তাকিয়েছিল ওই মেয়েটার দিকে। মেয়েটাও বারবার নিবিড়ের দিকেই তাকাচ্ছিল, আবার চোখ ফিরিয়েও নিচ্ছে। তাই নিবিড়ের কনফিডেন্সটা আরও বেড়ে গেল। কিছুক্ষণ পর মেয়েটার সামনে গিয়ে বলে, বিরক্ত করার জন্য দুঃখিত আপু, আপনার ফোনে কি টাকা আছে? মেয়েটা একটু ভুরু কুঁচকে নিবিড়ের দিকে তাকালে নিবিড় অসহায় ভঙ্গিতে বলে, আসলে আপু আমার ফোনটা খুঁজে পাচ্ছি না, একটু কল দিয়ে দেখতাম, আমার ফোনটা হারালো, অনেক সর্বনাশ হয়ে যাবে আপু, প্লিজ হেল্পটা করুন। মেয়েটা এবার নিবিড়ের দিকে একটু ভালোভাবে তাকিয়ে ফোনটা এগিয়ে দিয়ে বলে, এত বড় ছেলে নিজের ফোন সামলে রাখতে পারেন না, এই নিন তাড়াতাড়ি করুন। নিবিড় ফোন পেয়ে নিজের নাম্বারে ফোন দিয়ে দিল, কিন্তু নিবিড়ের ফোন তো অন্য কোথাও না, তার পকেটেই বাজতে লাগলো। মেয়েটা এবার রেগে নিজের ফোন কেড়ে নিয়ে বলে, ফাইজলাম কি করেন আমার সাথে? নিবিড় এবার পকেট থেকে নিজের ফোনটা বের করতে করতে বলে, আসলে আপু সব কেমন যেন এলোমেলো হয়ে গেছে আপনাকে দেখার পর থেকেই। এত সুন্দর ও মায়ার অধিকারী নিয়ে আপনি, যা আমার চোখে দ্বিতীয়টা ধরা পড়েনি, তাই নিজেকে আর গুলিয়ে ফেলেছিলাম। সত্যি আপু, আপনার চোখের দিকে তাকালে আমার মতো যে কোনো ছেলেই ওই চোখে নিজেকে হারিয়ে ফেলবে মুহূর্তেই। যেন ওটা চোখ নয়, এক স্পষ্ট মায়াজাল। আর হ্যাঁ, আমি একটুও বাড়িয়ে বলছি না, আপনি এই প্রশংসারই যোগ্য। গাড়ি থেকে নামতে রিমিকে অন্য একটা ছেলের সাথে দেখে একপাশে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে রুশান। মোবাইলটা বের করে রিমির নাম্বারে ফোন দিলে ফোন কেটে দেয় রিমি। এবার যেন রাগটা মাথায় চড়ে বসেছে রুশানের। আরেকটা গাড়ি নিয়ে সোজা চলে যায় সে। রাস্তার পাশে আমরা বিক্রি করছিল এক লোক।
রিমির ফ্রেন্ড সাইমা গেল আমরা নিয়ে আসতে, যার ফলে রুশানকে দেখেছিল সে। আমরা নিয়ে রিমির কাছে গিয়ে বলে, কিরে রুশান ভাইয়া, এসে আবার চলে গেল কেন? সাইমার কথায় রিমি চমকে উঠে বলে, ভাইয়া এসেছিল মানে? হ্যাঁ, গাড়ি থেকে নেমে কিছুক্ষণ তোদের দিকে তাকিয়েছিল, এরপর আবার কি ভেবে অন্য গাড়ি নিয়ে উঠে চলে গেল সে। সাইমার কথা শুনে এবার একটা শুকনো ঢোক গিলে নিল রিমি। আজ যে বাসায় গেলে কপালে দুঃখ আছে তার, আর নতুন কিছু না। প্রতিদিনের মতো আজও পেছনের বেঞ্চিতে বসলো রাজ। কারণ তার তেমন একটা স্মার্টনেস না থাকায় অন্য স্টুডেন্টরা তেমন একটা মেশে না তার সাথে, তাই প্রথম বেঞ্চগুলোতে বসার সৌভাগ্য কখনোই হয়নি তার। স্যার ক্লাসে লেকচার দেওয়ার সময় আজ হঠাৎ একটা প্রশ্ন করে বসে। প্রশ্নটা ছিল আজকের আলোচিত অধ্যায় নিয়ে। তোমাদের মধ্যে থেকে আমার মতো করে এখানে এসে বাকিদের বুঝিয়ে দিতে পারবে কে? সবাই তখন নিশ্চুপ হয়ে বসে রইল। স্যার একটু মুচকি হেসে বলে, ভবিষ্যতে তোমরা এই পজিশনে আসবে। এমন শতাধিক স্টুডেন্ট নিয়ে তোমাদেরও ক্লাস করাতে হবে। এখন থেকেই প্রস্তুতি নেওয়া তোমাদের জন্যই ভালো হবে। সাহস তৈরি হবে তোমাদের মাঝে, ভয় পাওয়ার কিছু নেই। আমি হেল্প করব সব সময় কোনো সমস্যা হলে। কিন্তু কেউই সামনে গিয়ে লেকচার দেওয়ার সাহস করলো না। পেছন থেকে রাজ হাত তুলে উঠে দাঁড়িয়ে বলল, স্যার আমি চেষ্টা করে দেখতে পারি যদি আপনি হেল্প করেন। রাজ যেভাবে দাঁড়ানোতে আশেপাশের সব স্টুডেন্ট হাসাহাসি শুরু করলো। আবার স্যারের একটা ধমকে সব চুপ হয়ে যায়। তারপর রাজকে ডেকে সামনে নিয়ে যায় স্যার। রাজকে পাশে দাঁড় করিয়ে স্যার বলে, উপরের সাজগোজ দেখে মানুষের যোগ্যতা বোঝা যায় না, যোগ্যতা প্রমাণে সাহসের প্রয়োজন হয়, যা ওর মাঝে আছে। তারপর রাজকে শুরু করতে বলে। এক পাশে গিয়ে দাঁড়ালো স্যার। কিছু স্টুডেন্ট এখনও মুচকি মুচকি হাসছে। রাজ সবার দিকে একবার চেয়ে কিছুক্ষণের মাঝেই শুরু করলো ক্লাস। কিছুক্ষণের মাঝেই সবাই হা হয়ে তাকিয়ে থাকে রাজের দিকে, কারণ একজন প্রফেশনাল লেকচারারের মতোই ক্লাস নিচ্ছেন রাজ। চোখে মুখে কোনো ভয়ের বা নার্ভাস হওয়ার কোনো ছাপও নেই। হেঁটে হেঁটে প্রত্যেক স্টুডেন্টকেই একেবারে হাতে ধরে বুঝিয়ে দিল সব, যা দেখে স্যার নিজেও অবাক হয়ে চেয়েছিল তার দিকে। পুরোটা ক্লাসই এমনভাবে নিল যেন সম্পূর্ণ বই তার মাথার মাঝে সেট করা আছে। ক্লাস শেষে স্যার রাজের কাঁধে হাত রেখে বলে, ওয়েল ডান বয়, এতক্ষণ এক মুহূর্তের জন্য তোমাকে আমার স্টুডেন্ট মনে হয়নি, মনে হয়েছিল একজন প্রফেশনাল লেকচারারই লেকচার দিচ্ছেন। রাজ কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে বলে, থ্যাংক ইউ স্যার। যেই স্টুডেন্টগুলো ক্লাস শুরু হওয়ার আগে রাজকে নিয়ে হাসাহাসি করেছিল, তারা সবাই এখন নিশ্চুপ হয়ে আছে। তারা তো আর জানতো না যে তাদের সামনে ঘোরাফেরা করা আনস্মার্ট ছেলেটা কোনো সাধারণ ছেলে না। সে বাইরে থেকেই পড়ালেখা কমপ্লিট করে এখানে এসে ছদ্মবেশে স্টুডেন্ট রূপ নিয়েছে। ক্লাস শেষে বাইরে যাওয়ার পর ওয়ারিন তার পাশে এসে বলে, তোমার পড়ার কৌশলটা আমাকে শিখিয়ে দাও না। মানে সামান্য স্টুডেন্ট হয়ে এত কিছু কিভাবে মনে রাখো তুমি? রাজ একটু হেসে বলে, একটা উদাহরণ দিই, লাইফে সফল কাউকে দেখে হাততালি দিলেই নিজেও সফল হওয়া যায় না। যার জন্য প্রয়োজন হয় প্রতিজ্ঞা, প্রচেষ্টা এবং পরিশ্রম। এই ট্রিপল পি তোমার নিজের সাথে মিশিয়ে নিলে একদিন তুমিও সফল হবে। নিজে থেকে চেষ্টা না করলে অন্য কেউ তোমাকে তা শরবত বানিয়ে খাইয়ে দিলেও কোনো লাভ হবে না। কারণ অরিন একটু হেসে বলে, উফ রাজ, এখানে আপাতত জ্ঞান দেওয়া অফ করো। অরিনের কথা কিছু না বলে সামনের দিকে এগিয়ে গেল রাজ। হাতে ও কপালে ব্যান্ডেজ নিয়ে কোনো রকম ঘরে ঢুকলো তুষার। ফরিদা আন্টি দেখে তাড়াতাড়ি করে তাকে ধরে সবাইকে ডেকে নিয়ে আসে নিচে। সবাই জিজ্ঞেস করলো, তুষার মান সম্মানের ভয়ে বলে, রাস্তা পার হচ্ছিলাম, একটা গাড়ির সাথে ধাক্কা লেগেছিল। কথাটা অবিশ্বাস করার মতো না, তাই বিশ্বাস করে নিল সবাই। সবাই তুষারকে ধরে রুমে নিয়ে গেল। ফরিদা আন্টি বলে, কিছু খেয়েছো? তুষার দুই দিকে মাথা নাড়িয়ে আস্তে করে বলে, না আন্টি, কিছু খেতে ইচ্ছে করছে না এখন। ফরিদা আন্টি বাসা থেকে উঠে বলে, তোমরা থাকো, আমি তুষারের জন্য স্যুপ বানিয়ে আনছি, বলেই চলে গেল সে। বাকিরাও একে একে গেলে নিবিড় গালে আঙুল দিয়ে চিন্তিত ভঙ্গিতে বলে, আসল কাহিনী কি? তুষার এবার চারিদিকে চেয়ে দেখে কেউ নেই, তারপরে বলে, তোর জন্য হয়েছে সব। নিবিড় একটু অবাক হয়ে বলে, আমার জন্য মানে? তুষার বলে, তোর কথা মতো আমি ওই দিনের সব টিপস রাত জেগে মুখস্থ করেছি। আজকে দেখি একটা সুন্দরী মেয়ে রাস্তায় একা দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম মেয়েটাকে একটু পটানোর ট্রাই করে দেখি। তোর কথা মতো প্রথমে ওর সামনে দাঁড়িয়ে হাই হ্যালো করে পরিচিত হলাম। তারপর মুখে হাসি রেখে তাকে গুরুত্ব দিয়ে কথা বলছিলাম।
হঠাৎ দেখি মামা কোথা থেকে মেয়েটার হ্যান্ডসাম হাজব্যান্ড এসে হাজির। মেয়েটা বিবাহিতা তা দেখে মনেই হয়নি। এরপর আমার এই অবস্থা। নীরব কপালে হাত দিয়ে বলে, তোকে প্রথমেই যে মেয়েটা জুতা খুলে পেটায়নি এটাই তোর ভাগ্য। তুষার রাগী লুক নিয়ে বলে, তুই যা যা শিখালি সবই তো করলাম। নিবিড় একটু বিরক্তি নিয়ে বলে, আরে ভাই, তোকে ওষুধ দিয়েছি, তুই একটা একটা খাবি। প্রথমে পরিচিত হবি, এরপর ফ্রেন্ডশিপ করবি, তারপর রিলেশনে যাওয়ার ট্রাই করবি, তাও কৌশলে। আর তা না করে তুই সবগুলো ডোজ একসাথে মেরে দিলি। তুষার বলে, ভাই আমি তো ভাবছিলাম সবগুলো ডোজ একসাথে দিলে মেয়ে আরও তাড়াতাড়ি পটে যাবে। নিবিড় বলে, ভাই তোর মেয়ে পটানোর কোনো দরকার নেই। তুই এক কাজ কর, ফোনে একটা অ্যাপ আছে টকিং অ্যাঞ্জেলা, একটা মেয়ে বিড়ালের অ্যাপ। ওটাকে তুই পালতে পালতে বড় করবি আর ওটার সাথেই কথা বলবি। ওটাকে বাজাবি, ঘুম পাড়াবি, খাওয়াবি। তোর আর প্রেম করার কোনো দরকার নেই। তাদের কথা শেষে পাশে তাকিয়ে দেখে নিলয় এতক্ষণ ধরে সব শুনছিল। তারপর হেসে নিলয় বলে, তুমিও তাহলে এই লাভ গুরুর চক্করে পড়ে মেয়েগত ব্যাপারে মার খেয়ে বাসায় এসেছো? বাহ, ভালো তো। তুষার এবার নিলয়ের দিকে তাকিয়ে দুই হাত জোর করে বলে, ভাই তোর দুইটা পা চেপে ধরি, যা শুনছিস তা কাউকে বলিস না। আমার মান ইজ্জত একটুও থাকবে না তাহলে। সারাদিন প্রাইভেট কোচিং এসব নিয়ে কোনো মতে দিন কাটিয়ে দিলেও সন্ধ্যায় ঠিকই ফিরতে হলো রিমিকে। এসে দেখে মা চুপচাপ কাজ করছে। কিছু জিজ্ঞেস করলেও কিছু বলছে না। রিমি একটা শুকনো ঢোক গিলে নিজের রুমে চলে গেল। দেখে সারা রুম অন্ধকার। ব্যাগ রেখে সুইচ অন করতেই চমকে ওঠে সে, কারণ দুই পা মেঝেতে ছড়িয়ে খাটের উপর বসে আছে রুশান। মুখে কোনো কথা নেই। রিমি ভয়ে ভয়ে ব্যাগটা পাশে রেখে বলে, ভুল হয়ে গেছে আমার, আর কখনো এমন করব না, প্রমিস। রুশান চুপচাপ বসে আছে মেঝেতে দুই পা ছড়িয়ে দিয়ে, আর সামনে দুই কান ধরে এক পায়ে দাঁড়িয়ে আছে রিমি। দাঁড়িয়ে থাকতে থাকতে দুই পায়ে ব্যথা ধরে গেছে তার। আবারও করুণ চোখে রুশানের দিকে তাকিয়ে বলে, আর কখনো কোনো ছেলের সাথে আড্ডা দিব না, প্রমিস। আজকের মতো ছেড়ে দাও প্লিজ। রুশান ওই অবস্থাতেই বলে, এই প্রমিসটা এর আগেও 3বার করেছিলি, এইবারই শেষ প্রমিস করছি, আর কোনো ছেলে বন্ধুর সাথে কোনো কথাও বলবো না আমি। রুশান কিছু না বলে চুপচাপ বসে রইল। তাকে দেখে বোঝার উপায় নেই যে এখনও রেগে আছে না স্বাভাবিক হয়েছে। ওই অবস্থাতেই খুব শান্তভাবে বলে, ছেলেটা তোর ঘাড়ে হাত দিয়েছিল কেন? রিমি চট করে বলে, কই, ঘাড়ে তো হাত দেয়নি তো। রুশান রেগে বলে, তার মানে বলতে চাইছিস আমি মিথ্যা কথা বলছি? রিমি এবার আমতা আমতা করে বলে, ঘাড়ে একটা পোকা বসেছিল, আমি ভয় পেয়েছিলাম দেখে সে ওটা তাড়িয়ে দিয়েছিল। সে কেন তোর গায়ে টাচ করবে? কে হয় সে তোর? আর তোর ঘাড় দেখা গেল কেন? হিজাব কয়টা কিনে দিয়েছি তোকে? রিমি বিরক্তি নিয়ে বলে, গরমে আমার অসহ্য লাগে ওগুলো পরতে। রুশান এবার উঠে দাঁড়িয়ে একটু মুচকি হেসে বলে, আজ থেকে সব ভালো লাগবে, এতটাই ভালো লাগবে যে ঘরের মাঝেও হিজাব পরে থাকবি। রুশানের কথা আর মাথায় ঢুকলো না রিমির, তাই ড্যাব ড্যাব করে রুশানের দিকে চেয়ে আছে সে। রুশান আর কিছু না বলে রিমির পিছনে গিয়ে দাঁড়ালো। তারপর এক হাত দিয়ে রিমির দুই হাত চেপে ধরে অন্য হাতে একটা চেয়ার টেনে রিমিকে ওটাতে বসিয়ে দিল। তারপর পকেট থেকে একটা চিকন দড়ি বের করে রিমির হাত বেঁধে নিল। রিমি ছোটার চেষ্টা করতে করতে বলে, কি করছো ভাইয়া, আজ কি আমাকে এভাবে বেঁধে মারবে নাকি? রুশান কিছু বলল না, চুপচাপ রিমিকে বেঁধে সামনে এসে দাঁড়ালো। তারপর টেবিলে রাখা মেহেদিটা নিল, যেটা সে আসার সময় নিয়েই এসেছিল। এরপর চুপচাপ রিমির সামনে হাঁটু গেড়ে বসে মেহেদিটা দিয়ে রিমির গলায় লিখে দিল, রুশানের বউ। তারপর উঠে দাঁড়িয়ে মেহেদি শুকনো অবস্থায় পর্যন্ত রিমিকে ওভাবে রেখে সামনে বসে থাকলো রুশান। ঘন্টা কেটে যায়, তবুও রিমি মুক্তি মেলে না। অনেকক্ষণ পর মেহেদি পুরোপুরি শুকানোর পর রিমির বাঁধন খুলে দিল রুশান। তারপর রাগে লুক নিয়ে বলে, চুপচাপ ফ্রেশ হয়ে পড়ার টেবিলে বসবি, দ্বিতীয় কোনো শব্দ যেন না শুনি আমি। আন্টিকে বলেছি নাস্তা তৈরি করতে, শেষ হলে এসে তোকে দিয়ে যাবে, আর আজকের প্রমিসের কথা যেন সারা জীবন মনে থাকে। বলেই রুম থেকে বেরিয়ে গেল রুশান। রিমি দ্রুত আয়নার সামনে চলে যায়, গলায় কি লিখেছে এটা দেখার জন্য। আয়নার সামনে দাঁড়াতেই চোখ কপালে উঠে যায় তার। রিমি রাগে পিছন ফিরে চিৎকার দিতে যাবে, তখনই রুশানকে দেখে ভয়ে মুখ অফ হয়ে গেল। রুশান গাল টিপে ধরে বলে,
বলেছি না যেন দ্বিতীয় কোনো শব্দ না শুনি, আর আজকের পর থেকে তোর আশেপাশে কোনো ছেলে দেখলে তোর সাথে ওই ছেলেদেরও অবস্থা খারাপ করে দিব। রিমি এবার না পারছে কিছু বলতে, আর না পারছে বিষয়টা মানতে। ওয়াশরুমে চলে গেল সে। গলাটা অনেকক্ষণ ঘষেও কোনো লাভ হলো না, লেখাটা ভালোভাবেই বসে গেছে। রাগে কান্না করতে ইচ্ছে করছে তার। কেন যে এমন একটা খালাতো ভাই তার কপালে জুটলো। বাবা মাও তাকে কিছু বলে না যে বাবা মায়ের কাছে বিচার দিবে। রাতে খাওয়ার সময় বাবার ডাকাডাকির বাধ্য সবার সাথে টেবিলে গিয়ে বসলো রিমি। তবে সকলের নজর খাওয়ার দিক থেকে সরিয়ে এবার রিমির দিকে পড়লো, কারণ খেতে এসেও হিজাব পরে আছে। রুশান খেতে খেতে বলে, কিরে আজ হঠাৎ তোর উপর জিন টিন ভর করলো নাকি? রুশানের দিকে চেয়ে ভেতরে ভেতরে রাগে কটকট করতে থাকে রিমি। এই রুশান কি এখন একটু সহ্য হচ্ছে না তার। নিজেই সব করে এখন আবার খোঁচা দিচ্ছে। তার মাঝে মাও বলে, কিরে মা, কি হয়েছে তোর? গায়ে জ্বর টর এসেছে নাকি? রিমি এবার জোরপূর্বক একটু হাসার চেষ্টা করে বলে, আসলে মা, আমি অনেক ভেবে দেখেছি মেয়েদের জীবনে পর্দা করাটাই খুবই গুরুত্বপূর্ণ। মা আবার বলে, তা ঠিক যে পর্দা করতে হবে, নিজেকে হেফাজত করতে হবে, তাই বলে ঘরেও হিজাব পরে থাকবি? হ্যাঁ মা, যে যেন এই ভালো অভ্যাসটা তাড়াতাড়ি হয়ে যায়। রিমি চুপচাপ বসেছিল তখন। আজ মাথাটা পুরাই গরম হয়ে আছে। রুশান অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে তা ভেবে একটু হলেও মনে শান্তি আসলো। কিছুক্ষণ পর ফোনে একটা মেসেজ আসে তার, রুশানের মেসেজ, যেখানে লেখা ছিল, গলার লেখাটা যদি একটু পরিবর্তন হয় তাহলে একেবারে ট্যাটু করে লিখে দিব। আবারও রাগ হলো রিমির। রাতে হাতটা আচমকায় গলায় চলে গেল আর রাগে ফুঁসতে থাকে। আজ কলেজ থেকে ফেরার পর রাজের কোনো দেখা মিলল না। ফোন দিয়ে জিজ্ঞেস করলেও বলে, আজ একটা কাজে আসছি, ফিরতে রাত হবে। ফোন রেখে রাজ উঠে ঝুড়ি থেকে একটা আপেল নিয়ে কিছুটা এগিয়ে গেল। একটা লোককে ডেকে আপেলটা ওই লোকটার মাথার উপরে রেখে বলে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে। তারপর টেবিল থেকে একটা পিস্তল তুলে নিয়ে ওটার উপরে হাত বুলাতে লাগলো। অনেক দিন হলো এটা হাতে তোলা হয়নি। টার্গেটটা ঠিক আছে কিনা একটু চেক করতে লোকটার মাথায় আপেল রেখেছে সে। রাজ অনেকটা দূরে গিয়ে লোকটার দিকে পিস্তল তাক করে দাঁড়াতে লোকটা একটু শুকনা ঢোক গেলে চোখ বন্ধ করে নিল। হঠাৎ একটা গুলির শব্দ হলো আর তার মাথার উপরে আপেলটা কয়েক ভাগে ভাগ হয়ে অনেকটা দূরে ছিটকে চলে গেল। রাজ এবার লোকটার দিকে তাকিয়ে দেখে ইতিমধ্যে প্রসাব করে প্যান্ট ভিজে ফেলেছে সে লোকটা। রাজ একটু মুচকি এসে পাশ থেকে জুসের গ্লাসটা তুলে নিয়ে তাকে চুমুক দিল। পশ্চিম আকাশে তাকিয়ে দেখে সূর্য ডুবো, আকাশটা লাল হয়ে আছে, কিছুক্ষণের পরই সন্ধ্যা হয়ে আসবে। রাজ জুসটা অর্ধেক শেষ করে পাশে রেখে দিয়ে ভাইয়ার দিকে চেয়ে বলে, আজ আসি ভাইয়া, আবার কয়েকদিন পর দেখা হবে। রাজের ভাই উঠে রাজের কাঁধে এক হাত রেখে বলে, তুই যে কি করছিস তা কিছুই বুঝে উঠতে পারছি না আমি। যেখানে ছোটোবেলা থেকেই তোর জন্য সেবার জন্যই পার্সোনালি কয়েকজন লোক রেখে এত আদর যত্ন বড় করেছি তোকে, আর সেই তুই কি না একটা ব্যাচেলর বাসে থাকিস। তারা কি খায়, কিভাবে থাকে, ওসব পরিবেশ কি তোর জন্য? রাজ একটু হেসে ভাইয়ার দিকে চেয়ে বলে, কারণ আছে ভাইয়া, তার সময় হলে তোমাকে বলবো। এখন আসতে হবে আমাকে, আমার বন্ধুরা বারবার ফোন দিচ্ছে। রাজের ভাই এবার তাকে জড়িয়ে ধরে বলে, সাবধানে থাকিস। আর বাবা ফোন দিয়েছিল, বলল তোকে বুঝিয়ে অস্ট্রেলিয়া পাঠিয়ে দিতে। ওখানে বাবার বিজনেসের দেখাশোনা করবি। এতগুলা বিজনেস বাবার একার পক্ষে দেখা সম্ভব হচ্ছে না। রাজ বলল, তুমি কি বলেছ? আমি বলেছি রাজ যেটা ভালো মনে করে। রাজ একটু হেসে বলল, ওকে ভাইয়া, আসি। পরদিন কলেজ থেকে ফেরার পথে একটা মেয়ে এসে নিলয়ের পাশে দাঁড়ায়। মেয়ে দেখে নিলয় হাঁটার গতি বাড়িয়ে দিল। মেয়েটা ডেকে বলে, তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। বলেই আলাদা নিয়ে গিয়ে বলে, তোমাদের একটা ফ্রেন্ড আছে না, তুষার? নিলয় মাথা নেড়ে বলে, হ্যাঁ। মেয়েটা একটা কাগজ বের করে বলে, এটা গিয়ে তাকে দিবে। আমি দেইনি, আমার এক বান্ধবী পাঠিয়েছে। তুষারকে না দেখে তোমাকে দিলাম। নিলয় সেটা হাতে নিয়ে বলে, আচ্ছা দিব। মেয়েটা এবার পাশে হাঁটতে হাঁটতে বলে, আচ্ছা তুষার কলেজে আসে না কেন? নিলয় বলে, ও একটা রেস্টুরেন্টে জব করে, তাই প্রতিদিন আসতে পারে না। তবে আজ আসেনি, একটা কারণ আছে। মেয়েটা আগ্রহ নিয়ে জানতে চাইল, কি? নিলয় এবার চুপ করে গিয়ে বলে, না, সেটা কাউকে বলতে নিষেধ করেছে, ওটা মেয়ে ঘটিত ব্যাপার। মেয়েটা এবার দাঁড়িয়ে বলল, মেয়ে ঘটিত ব্যাপার মানে? আমি যতদূর জানি তুষার তো খুব একটা ভদ্র ছেলে। নিলয় এবার হেসে দিয়ে বলে, প্রচুর ভদ্র। পরশু একটা মেয়ের কাছে গিয়ে বিটলামি করলে, পরে ওই মেয়ের
বয়ফ্রেন্ড তাকে সেই লেভেলের মার দিল। এক মারে গতকাল থেকেই বিছানায় পড়ে আছে। আর শোনো, তুমি আবার এসব কাউকে বলবে না। মেয়েটা এবার দাঁড়িয়ে গিয়ে বলে, তুষার কি আসলেই এমন? অথচ আমার বান্ধবী তাকে কত ভালো ভেবে এই চিঠিটা দিয়েছিল। বলেই নিলয়ের কাছ থেকে ছোঁ মেরে চিঠিটা নিয়ে নিল মেয়েটা। নিলয় অবাক হয়ে বলে, তুষারকে দিতে হবে না এটা? মেয়েটা ওটা ছিঁড়ে ফেলে বলে, লাগবে না। ওর মতো একটা লুচা ছেলের কাছে কেন জেনে শুনি আমার বান্ধবীকে তুলে দিব? শালা লুচার দল। ফোনের শব্দে ঘুম ভাঙল রুশানের। ঘুমু ঘুমু চোখে উঠে চোখ কসলাতে কসলাতে ভালো করে তাকিয়ে দেখে আরিশা আন্টির ফোন। ফোন রিসিভ করে রুশান বলে, আসসালামু আলাইকুম আন্টি। আরিশা আন্টি ওপাশ থেকে সালামের উত্তর দিয়ে বলে, রিমির সাথে কি করেছিলে গতকাল? হঠাৎ করে ও এত ভদ্র হয়ে গেছে কিভাবে? ঘুমকাতুর চোখেও হাসি আসলো রুশানের। হাসি দমিয়ে রেখে আন্টিকে বলে, কই কিছুই তো করিনি আন্টি। ওকে শুধু একটু বোঝালাম যে এসব ভালো না, ঠিকঠাকভাবে চলতে। আর আর কি এই আর কি। আন্টি একটু ভেবে বলল, কিন্তু আমার তো মনে হচ্ছে না ওর মতো মেয়েকে কিছু বুঝিয়ে লাভ হবে। তুমি নিশ্চয়ই কোনো পানিশমেন্ট দিয়েছো বা কোনো ব্যাচের মধ্যে ফেলেছো। না হলে ওর মতো মেয়ে সহজে সোজা হওয়ার কথা। রুশান একটু সে কোথায় আন্টি? উঠে পড়তে বসেছে এখন? আচ্ছা পড়ুক, তাকে জিজ্ঞেস করার দরকার নেই। খেয়েছো কিছু? না, এখনও নাস্তা করা শেষ হয়নি। আচ্ছা, কিছুক্ষণ পর ভার্সিটি যাওয়ার জন্য রেডি হচ্ছি সবাই। নিবিড় রেডি হয়ে রাজের রুমে এসে বসলো। মুখে হাসি নিয়ে বলে, ইদানিং দেখি অরিনের সাথে খুব ভাব জমেছে তোমার। দুজন দুজনকে ছাড়া কিছুই বোঝো না। লুকিয়ে প্রেম করছো নাকি দুজন? নিবিড়ের কথায় লজ্জা মাখা মুখে রাজ বলে, আরে ওসব কিছু না, আমরা জাস্ট ফ্রেন্ড। থাক ভাই, আমার কাছে অন্তত মিথ্যে বলতে হবে না। মেয়ে ফ্রেন্ড তো আমাদেরও আছে। কই, আমরা তো এমন একটার সাথে আরেকটার আঠার মতো লেগে থাকি না। রাজ এবার উত্তর দেওয়ার মতো কিছু খুঁজে পেল না। রাজের নীরবতা দেখে নিবিড় আবার বলে, আচ্ছা অরেন মেয়েটা তো অনেক ভাবওয়ালি ছিল। তাকে কিভাবে পটিয়ে নিলি ভাই? রাজ এবার দুই হাত কোমরে রেখে হেসে বলে, আরে ভাই, পটালাম কই? আর আমার মতো এমন খ্যাত টাইপের ছেলেকে কি কোনো মেয়ে পছন্দ করবে বলো? নিবিড় উঠে দাঁড়িয়ে বলল, শোনো, কিছু ভালোবাসার দিক দেখে হয় না, হঠাৎই হয়ে যায়। আমার মনে হয় ওই মেয়েও তোমার উপর ফিদা, তাই এমন লেগে থাকে সারাক্ষণ। তুমিও ঝুলে পড়ো, দেখবে জীবনটা রঙিন হয়ে উঠবে। রাজ একটু লজ্জা পেলেও তা প্রকাশ করলো না। অন্যদিকে ফিরে জামা পড়তে পড়তে বলে, ভাই বাদ দাও তো ওসব, দেরি হয়ে যাচ্ছে, চলো। এদের ফ্রেন্ডস মহলের আড়ালে আরেকটা গল্প আছে। ছেলে হারানো এক মায়ের গল্প, যে প্রতিবারের মতো আজও সেই ছোট্ট ছেলের ছবি বুকে নিয়ে কাঁদছে। আমরা রুমে এসে দেখে খাটের একপাশে বসে সেই ছোট্ট ফাহাদের ছবি বুকে নিয়ে কাঁদছে ফারহা। ছবিটায় কি সুন্দর হাসি মুখে দাঁড়িয়ে আছে সেই ছোট্ট ফাহাদ। 20 বছর হয়ে গেল আজও, তবু সেদিনের পর আর একটা নজরের জন্য দেখেনি ছেলেকে। কারা নিয়ে গেছে বা কোথায় হারিয়ে গেছে তা কিছুই জানে না। থানা পুলিশ অনেক কিছু করেও খুঁজে পেল না তাদের ছেলেকে। সেই ঘটনার 20 বছর পার হয়ে গেল। হয়তো সেই ছোট্ট ফাহাদ আজ অনেক বড় হয়ে গেছে, নয়তো আকাশের তারা হয়ে গেছে অনেক আগেই। ফারহাকে দুই হাতে বুকের সাথে জড়িয়ে নিল আবরার। সন্তান হারানো একজন মাকে সান্ত্বনা দেওয়ার ভাষা তার জানা নেই। সেও তো বাবা, কষ্ট তো তারও হয়। ফারহা আবরারের বুকে মাথা রাখা অবস্থায় বলে, আমার ফাহাদ একদিন ঠিকই ফিরে আসবে। তবে কে সেই ছোট্টবেলায় হারিয়ে যাওয়া ফারহাদ? রাজ, রুশান, নিবিড়, তুষার, নিলয় এদের ফ্রেন্ডস মহলের কেউ তা নয়? নাকি সেও জড়িয়ে আছে নির্জনের সেই অন্ধকার জগতের মাঝে? আজও ভার্সিটি যায়নি তুষার। রেস্টুরেন্টের টেবিল মুছতে মুছতে খেয়াল করে ফোনটা ভাইব্রেট হচ্ছে। কেউ হয়তো ফোন দিয়েছে। ম্যানেজারের থেকে একটু অনুমতি নিয়ে সাইডে গেল সে। দেখে বাড়ি থেকে ফোন। কল ব্যাক করলো। তার ছোট বোন ফোন রিসিভ করে আর বলে, মায়ের ওষুধ শেষ ভাইয়া, ওষুধ কিনতে হবে। তার জন্য কিছু টাকা লাগবে। মায়ের অনেক ওষুধ একসাথে কিনতে হয়, তাই টাকা পয়সাও কম লাগে না। আর মায়ের চিকিৎসার জন্য অনেক দিন ধরেই এখানে ওখানে কাজ করে টাকা জমাচ্ছে সে। ছোট বোনকে বলে, আচ্ছা চিন্তা করিস না, আমি বিকালের মাঝে ম্যানেজ করে টাকা পাঠিয়ে দিব। আর মাকে একটু ফোনটা দিবি, তুই 2 মিনিট কথা বলি। তুষারের ছোট বোন দৌড়ে মায়ের কাছে ফোনটা নিয়ে গেল। তুষার 1 মিনিট কথা বলতেই ম্যানেজার এসে গালাগাল শুরু করলো তাকে। কাস্টমার সব বসে আছে আর সে আসছে এখানে ফোন আলাপ করতে।
তুষার একটু রকচটা স্বভাবের হলেও এখন সবই সহ্য করতে হচ্ছে তাকে। মাঝে মাঝে নিজের রাগ সামলে রাখার জন্য হলেও কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকে সে, কারণ এখনও অনেক টাকা জমানোর বাকি। কলেজে আসার পর অরিন দৌড়ে এসে রাজকে আলাদা করে এক পাশে নিয়ে চলে গেল, কারণ তার কিছু হোমওয়ার্ক বাকি ছিল। প্রাইভেট ভার্সিটি দেখে রেগুলার পড়ার প্রতি গুরুত্বটা বেশি থাকে সব সময়। রাজকে এভাবে নিয়ে যাওয়ায় নিবিড় চুপচাপ দাঁড়িয়ে একটু হেসে গুনগুন করে বলে, পিরিতি কাঁঠালের আড়া, লাগলে পরে ছাড়ে না। তখন নীলয় পিছন থেকে নিবিড়কে ডেকে বলে, ওই মেয়েটা গতকাল আমাকে চিঠি দিয়েছিল। নিবিড় হেসে বলে, তোর মতো আবুলকেও মেয়েরা চিঠি দেয়? বাহ, দারুণ তো। আরে বাল, আমার জন্য না, তুষারের জন্য দিয়েছিল। তুষারকে মনে হয় পছন্দ করে। নিবিড় হেসে বলে, আরে ভাই, ওটা তো গুড নিউজ। ফেক আইডির সাথে রিলেশন করে যা তা অবস্থা করেছিল এর আগে, এখন রিয়েলটা জুটলেই হয়। নিলয় বলে, কিন্তু দোস্ত, আমি তো একটা আকাম করে ফেলেছিলাম তখন। কি? তুষার যে একটা মেয়ের সাথে টাঙ্কি মারতে গিয়ে মার খেয়ে এসেছিল, এটা আমি ওই মেয়েকে বলে দিয়েছিলাম। এরপর সে আবার চিঠিটা নিয়ে নিল আর বলল, শালা লুচ্চার দল। নিবিড় এবার কোমরে হাত দিয়ে বলে, ওই শালা সবসময় ওই তুষারকেই বাস দেস। তুষার যদি কখনো এসব জানতে পারে তোর কপালে কী আছে তা তুই জানিস না। রাত তখন মোটামুটি গভীর বলা চলে। ওই দিন লোকগুলো ধরে আনার পর থেকেই অত্যাচার চলেছে, কিন্তু এখনও মুখ খুলতে পারেনি তাদের। গা বেয়ে কয়েক ফোঁটা রক্ত গড়িয়ে মেঝেতে আছড়ে পড়ল, তবুও টু শব্দ করছে না তারা। রোশনও কম নয়। ইশারা দিতেই একজন লোক এসে একটা প্লেট রেখে গেল, যেটাতে ছিল ছোট ছোট অনেক কাঁচের গুঁড়ো। কেউ মুঠোয় নিয়ে চাপ দিলে টপ টপ করে রক্ত গড়িয়ে পড়বে এমন। রোশন তাদের তিনজনের সামনে মুখ নিয়ে বলে, তোদের আগেও এখানে কয়েকজন এসেছে, কেউই বেঁচে বের হতে পারেনি এখান থেকে। এখন তোদেরকেও সেই দুইটা অপশন দিচ্ছি। অপশন নাম্বার 1, যা যা জানতে চাইছি সকল তথ্য দিয়ে আমাদের হেল্প করবি আর শত শত মানুষের জীবন বাঁচবে এতে, আর তোরা মুক্তি পেয়ে যাবি। অপশন নাম্বার 2, সামনে থাকা এই কাঁচের গুঁড়োগুলো এখন খেতে হবে তোদের। এগুলো খাবি আর মৃত্যুর যন্ত্রণায় কাতরাবি। এখন অপশন বেছে নেওয়ার দায়িত্ব তোদের। 1 মিনিট সময় দিলাম তিনজনকে। 1 মিনিট পার হলে, 2 মিনিট পার হলে, 3 মিনিট পার হয়ে গেল, এখনও কেউই মুখ খোলেনি একটুও। রোশন রাগে টেবিলে থাপ্পড় দিয়ে উঠে দাঁড়িয়ে যায় আর ইশারা করলে কয়েকজন এগিয়ে এসে ওই তিনজনের মাঝে একজনকে খুলে নেয় আর বাকি দুজনের সামনে গাল টিপে হাঁ করিয়ে কাঁচের গুঁড়োগুলো খাওয়াতে লাগলো। লোকটা ছটফট করছে আর বাকি দুজন তাকিয়ে আছে তার দিকে। তাকে খাওয়ানোর পর ছেড়ে দিতে মেঝেতে পড়ে থাপড়াতে লাগলো সে। গাল দিয়ে পাইপের মতো বের হতে লাগলো, যাতে ফ্লোর ভেসে যাচ্ছিল। রোশন এবার বাকি দুজনের দিকে তাকালে তারা এখনও নিশ্চুপ। রোশন কপালে হাত দিয়ে বলে, তোরা কি মাটির তৈরি ভাই? জীবন চলে যাচ্ছে তোদের, আর তোদের বসের তো এতটুকুনও ক্ষতি হবে না। যা যাচ্ছে তোদেরই তো যাচ্ছে, তাহলে কেন ওর জন্য নিজেদেরকে এইভাবে বলে দিচ্ছিস তোরা? আরে নিজের ভালো তো পাগলও বুঝি। কিছুক্ষণ পর তোদের অবস্থা ওর মতোই হবে, ভয় করছে না একটুও? লোক দুটো এখনও চুপ করে বসে আছে পাথরের ন্যায়।